আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনারা যারা 9 এবং 10-এ পড়েন, আপনাদের পদার্থবিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ শব্দ এবং তরঙ্গ চ্যাপ্টারটি আজকে আমরা শিখব খুব সহজে। তো চলুন শুরু করা যাক। এই চ্যাপ্টারটার নাম কি? শব্দ এবং তরঙ্গ। যদি আমরা দেখি এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে শব্দ, একটা হচ্ছে তরঙ্গ। শব্দ এবং তরঙ্গ। শব্দ এবং তরঙ্গ চ্যাপ্টার শিখতে হলে আপনাকে এই জিনিসগুলো কি এটা আগে আলোচনা করতে হবে এবং এই সম্পর্কে আপনাদের জ্ঞান থাকতে হবে। তো চলুন শুরু করা যায়। তো আমি যদি একটু তরঙ্গগুলো আঁকি, বা তরঙ্গ কিরকম দেখতে, বা তরঙ্গ কিভাবে চলে, তরঙ্গ কাকে বলে, এই বিষয়গুলো আমরা যদি একটু জানতে চাই, সেক্ষেত্রে আমি একটা জিনিস আঁকি। আমাদের সাথে সাথে আপনারা একটু আঁকার চেষ্টা করুন। এটা একটা তরঙ্গের যে আমরা বিষয়গুলো আঁকবো, দেখেন। আচ্ছা, আমি একটা চিত্র আঁকলাম। আপনি হচ্ছে খাতা কলম বের করে এই চিত্রটা আঁকতে পারেন ভাইয়ের সাথে। এই চিত্রের যে একটা বিষয় আমি এখন দেখাবো, যে এই যে এটা উপরে উঠলো এবং নিচে নামলো, সেম জিনিসটা উপরে উঠলো এবং চাইলে আমি আবার নিচে নামাইতে পারতাম, অথবা এরকম করে অনেক অসীম পর্যন্ত যেতে পারতো, মানে অনন্তকাল চলতেই পারতো, সমস্যা নেই। তো তরঙ্গটা কি? আমরা যদি তরঙ্গ নিয়ে শিখতে চাই, তরঙ্গ হচ্ছে একটি পর্যায়বৃত্ত আন্দোলন। কি ভাইয়া? এমন একটি পর্যায়বৃত্ত আন্দোলন যার মাধ্যমে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। আবার তরঙ্গ হচ্ছে এমন একটি পর্যায়বৃত্ত আন্দোলন যেটা হচ্ছে আপনার শক্তিটাকে স্থানান্তরিত করে। শক্তিটাকে কি করে ভাইয়া? স্থানান্তরিত করে। আচ্ছা আসেন, তো আমি যদি আমার এই চিত্রের এখানে একটা বিন্দু আঁকি, ধরেন একটা কণা আঁকলাম, এখানে একটা কণা আঁকলাম। তো কণাটা এক সময় এখান থেকে যেতে 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 কোনো এক সময় এখানে আসবে, রাইট? তাই না? কোনো এক সময় এখানে আসবে না ভাইয়া? তো এই যে দেখেন, এটা কণাটা একটা শক্তি হিসেবে যদি চিন্তা করি, তো শক্তিটা এখান থেকে আস্তে 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 এখানে আসবে কণার মাধ্যমে। তো এটাই হচ্ছে আমাদের তরঙ্গ। এটাই কি ভাইয়া? আমাদের তরঙ্গ। আচ্ছা, ভালো বিষয়, তরঙ্গ বুঝলাম। তারপর কোন টার্ম আসতেছে ভাইয়া? এখন যে প্রশ্ন করেন, তা ভালো বিষয়, আসেন দেখি এরপরে কি আসতেছে। এখন দেখেন, দুইটা জিনিস লিখি। এই যে তরঙ্গটা যে উঠলো, এই অংশের নামটা হচ্ছে আপনার সংকোচন। এই অংশটার নাম কি? সংকোচন। আমি যদি লিখি সংকোচন, এই অংশের নাম কি ভাইয়া? সংকোচন। আর এই যে নিচের যে অংশটা, এই অংশের নাম হচ্ছে প্রসারণ। আচ্ছা, এটুকু বুঝে গেছে ভাইয়া? এই অংশটার নাম হচ্ছে সংকোচন, এই অংশটার নাম হচ্ছে প্রসারণ। তাহলে এই অংশটার নাম কি? বলেন বলেন। এই অংশটার নাম হচ্ছে সংকোচন। পরে যদি আমি আরেকটা অংশ এখান থেকে আঁকতাম, এটার নাম কি হতো? প্রসারণ। এটার নাম কি হইতো ভাইয়া? প্রসারণ। আচ্ছা, তরঙ্গ মিলে কত ধরনের হতে পারে? দেখেন, তরঙ্গ অনেক ধরনের হতে পারে। তার মধ্যে আমাদের আলোচনা যে বিষয়গুলো থাকবে, প্রথম সেটা হচ্ছে, একটা হচ্ছে আপনার অনুপ্রস্থ অনুপ্রস্থ তরঙ্গ। দ্বিতীয় নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য অনুদৈর্ঘ্য তরঙ্গ। দুইটা তরঙ্গ, এটা আমরা শিখবো, একটু পরে শিখবো। একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আচ্ছা, এটা একটু মুছে দিই আমরা। হ্যাঁ দেখেন, এটাও আমরা একটু মুছে দিই। তাহলে এই যে একটা কোণা, এটা সর্বোচ্চ যে উঁচা যে স্থানটা দেখেন, এটা কিন্তু এর উপরে কিন্তু এটা উঠতে পারবে না। মানে আমি যদি এখানে একটা কোণা আঁকি বা ড্র করি, দেখেন এটা কিন্তু নিচে, এটা কিন্তু উপরে, তাই না? তাইলে এটাও সর্বোচ্চ উপরে, এবং এটা সর্বনিম্ন যেখানে নামতে পারে কোণাটা, এই যে দেখেন সর্বনিম্ন। এই যে বিষয়গুলো, এই যে এটার মধ্যবর্তী যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে আমরা বলি কি ভাইয়া? তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে, কোনটাকে? এই যে এটাকে তরঙ্গ দৈর্ঘ্য। আমরা কি বলি? তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে আমরা বলি কি? তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, নিচে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কোনটা হতো? একটু চিন্তা করেন তো। ধরুন আমি এটাকে একটু বর্ধিত করলাম, মানে বাড়াইলাম, নর্মাল বিষয়। তো এটাকে যদি আমি আরেকটু আঁকি, এই যে, তাহলে এই যে মধ্যবর্তী যে জায়গাটা, এই যে এটা,
বা এই জায়গাটা পুরোটা আমার কি তরঙ্গ দৈর্ঘ্য। এই জায়গা পুরোটা কি ভাই আমার বলেন তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা ঠিক আছে, এইটুকু বুঝে গেছে ভাই। আপনি যদি কিছু না বুঝেন নতুন ক্লাস করতে আসেন তাও আপনি এটা বুঝে যাবেন। আজকে ইনশাল্লাহ সিকিউ এবং অনেক প্রশ্ন অ্যান্সার আমরা এখান থেকে করতে পারবো। সৃজনশীল অনেক বোর্ডের অ্যান্সার আপনি মিলায় নিন, শেষ পর্যন্ত থাকেন। আমার ক্লাস 5-6 ঘন্টা হবে না, আমি আধা ঘন্টা বা 1 ঘন্টার একটা ক্লাস নেবো। এখানে আপনি আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন। তো ভাইয়া দেখেন, আবার এই যে এটা কতটুকু আসলে সংকুচিত হয়েছে, আমি আগেই বলছিলাম এই অংশটা হচ্ছে সংকোচন, এবং এটা কতটুকু প্রসারিত হয়েছে, এটা কতটুকু সংকুচিত হয়েছে, এটা কতটুকু প্রসারিত হয়েছে, এই যে বিষয়গুলো এখান থেকে এটাকে আমি বলি তরঙ্গের বিস্তার। তাহলে বিস্তার কোনটা? এই যে এই জিনিসটা বিস্তার, এটা কি বিস্তার, এটা তরঙ্গের বিস্তার, এটা কি তরঙ্গের বিস্তার। এ পর্যন্ত বোঝা গেছে? এটা কি ভাইয়া তরঙ্গের বিস্তার। আচ্ছা এখন দেখেন অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ নিয়ে আমরা আলোচনা করি। যদি অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ নিয়ে আলোচনা করি, একটু চিন্তা করেন। অনুপ্রস্থ যেটা, সেটা কি করবে? মাধ্যমের কণাগুলোর সাথে আপনার মাধ্যমে, আবার বলছি, মাধ্যমের কণাগুলোর সাথে এটা হচ্ছে সমকোণে আপনার সামনের দিকে যাবে। সমকোণে কোথায় যাবে? সামনের দিকে যাবে। তাই তরঙ্গটা কিন্তু আপনার এইভাবে চলতেছে। তরঙ্গটা কিন্তু আসলে এইভাবে চলতেছে, অর্থাৎ তরঙ্গ আপনার উপর নিচ করে চলে। উপর নিচ, একবার উপরে যায় একবার নিচে আসে, একবার উপরে যায় একবার নিচে আসে। আবার তরঙ্গ কিভাবে চলতেছে? যে কণাটা, এই যে কণাটা আসলে উপরে যাচ্ছে নিচে আসতেছে, উপরে যাচ্ছে নিচে আসতেছে। কিন্তু এই যে মাধ্যম কোনটা? এই যে আপনার যে মাধ্যমটা আঁকলাম, এই মাধ্যমটা কিন্তু সবসময় আপনার এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে সবসময়। কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে। তাহলে আমি যদি চিন্তা করি, আমি যদি একটু ক্লিয়ারলি বুঝাই আপনাদের, দেখেন এই কোণাটা এখন কোন দিকে? এই কোণাটা হচ্ছে উপর দিকে। এই কোণাটা কোন দিকে এখন? উপর দিকে, তাই না? এই কোণাটা কোন দিকে যাচ্ছে? উপর দিকে। এই কোণাটা কোন দিকে ভাইয়া? এই কোণাটা কোন দিকে দেখেন তো? এই কোণাটা হচ্ছে নিচের দিকে। এই কোণাটা কোন দিকে ভাইয়া? নিচের দিকে, তাই না? তাইলে এই কোণাটা তো উপর দিকে যাচ্ছে, কিন্তু সে তো সামনের দিকেও যাচ্ছে, মানে সামনের দিকে তার মাধ্যম। মাধ্যম কোন দিকে? সামনের দিকে, কিন্তু উপরে যাচ্ছে আবার নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে আবার নিচে যাচ্ছে। তো এই মাধ্যম কোনটা? সামনের দিকে। মাধ্যম কোন দিকে? সামনের দিকে। দেখেন এই যে বিষয়টা এটা আসলে 90 ডিগ্রি কোণ, অর্থাৎ আমরা 90 ডিগ্রি কোণ বা সমকোণ বলি এটাকে আমরা কি বলি? সমকোণ। যদি এটা চিন্তা করি, এটা মাধ্যমটা এই পাশে, তাহলে এটা কি সমকোণ। এটা কি আসলে, আমি যদি দেখি, এটা কি আসলে সমকোণে যাচ্ছে। এটা কি কি হিসেবে যাচ্ছে ভাইয়া? সমকোণে যাচ্ছে। আচ্ছা ভালো বিষয়। আচ্ছা আমি যদি এটা এখন একটু মুছে দেই, তাহলে দেখেন আমি আরেকটা জিনিস আঁকি এখানে, একটু চিন্তা করেন। আচ্ছা আমি এখানে কয়েকটা টান দিয়েছি বা লেখা রেখেছি। এখানে আপনারা একটু চিন্তা করে দেখেন ভাইয়া, এই যে এখানে যে ঘন যে বিষয়গুলো আমি এখানে আঁকলাম বা আর্ট করলাম, এই ঘন বিষয়গুলো আসলে আমার এই যে এই তরঙ্গটা যে আঁকলাম না ভাইয়া, আমি একটু দেখাই আপনাদের। এই তরঙ্গটা যে আঁকলাম, এইটা মানে এটাকে আমি ঘন হিসেবে চিন্তা করে নিতে পারি। এটাকে কি হিসেবে চিন্তা করে নিতে পারি? ঘন। আর এটা পাতলা বা হচ্ছে আমার হালকা। তো এটাকে আমি কিন্তু আরেকটা নাম দিয়েছিলাম, এটার নাম কি দিয়েছিলাম? সংকোচন। তাহলে এই যে এই টার্মটা, মানে এখান থেকে এই টার্মটা হচ্ছে আমার সংকোচন। এখান থেকে এই টার্মটা কি আমার? সংকোচন। আবার এখান থেকে এই টার্মটা, এটা আমার কি? আমার এখান থেকে এখানে এটা যদি সংকোচন হয়, তাহলে এখান থেকে এটা কি? প্রসারণ। প্রসারণ। আপনারা ভাই দেখেও বুঝে ফেলছেন এতক্ষণে, আমার বক বক করে কোনো লাভ হয়নি। আপনারা দেখে বুঝে ফেলছেন কি? এই যে দেখেন সংকুচিত হয়ে যাচ্ছে না, এই যে সংকুচিত হয়ে যাচ্ছে না, এটা কি আসলে সংকোচন? এই যে প্রসারিত হয়ে যাচ্ছে না, মানে এই যে এই ছড়ায় দিচ্ছে, এটা কি ভাইয়া? এটা হচ্ছে প্রসারণ। এটা কি? প্রসারণ। তাহলে এটা কি? এটা আমার সংকোচন, এটা কি আমার? প্রসারণ, তাই না ভাইয়া? তাহলে আমি বলতে পারি যে এখানে সংকোচন, এখানে প্রসারণ, এখানে সংকোচন, এখানে প্রসারণ। আরেকটা বিষয় একটু বলে রাখি, আপনার তরঙ্গ দৈর্ঘ্য আসলে কোনটাকে আমরা বলি? তরঙ্গ দৈর্ঘ্য দেখেন, আমরা একটু আগে শিখিয়েছিলাম যে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে দুইটা বিন্দুর বা কণার আপনার মধ্যবর্তী যে জায়গাটা, সেটাকে আমার তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা
দেখেন এটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যকে আবার কি দিয়ে প্রকাশ করে? তরঙ্গ দৈর্ঘ্যকে আপনার ল্যামডা দিয়ে প্রকাশ করে। কি দিয়ে প্রকাশ করে? ল্যামডা দিয়ে প্রকাশ করে। কি দিয়ে প্রকাশ করে? ল্যামডা। ল্যামডা কে এটা দিয়ে লেখা হয় ল্যামডা। এটা কি? ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য কি দিয়ে প্রকাশ করে? ল্যামডা। তাহলে এখান থেকে এটা হচ্ছে আমার অর্ধেক ল্যামডা। অর্ধেক কি? অর্ধেক তরঙ্গ দৈর্ঘ্য। অর্ধেক অর্ধেক অর্ধেক। কারণ কি আপনার এখান থেকে এটা হচ্ছে অর্ধেক, মানে এটা আর এটা মিলে, মানে পুরোটা মিলে আমার অর্ধেক তরঙ্গ। অর্ধেক তরঙ্গ দৈর্ঘ্য। পরে দেখেন এটা আর এটা মিলে আমার পুরাটা, মানে একটা অর্ধেক দুইটা অর্ধেক মিলে আমার পুরা একটা তরঙ্গ হয়, বা ল্যামডা হইতে পারে, পুরো একটা তরঙ্গ দৈর্ঘ্য হইতে পারে, তাই না? আচ্ছা, বিষয় বুঝে গেল। তাহলে কি বললাম আর একটু রিক্যাপ করি। এই অর্ধেক এবং অর্ধেক মিলে আমার একটা তরঙ্গ দৈর্ঘ্য হয়। অর্ধেক এবং অর্ধেক মিলে কয়টা তরঙ্গ দৈর্ঘ্য হয়? একটা। আমি যদি এখানে আরেকটা আঁকতাম তাহলে এটা অর্ধেক, তাহলে কয়টা তরঙ্গ দৈর্ঘ্য হতো? তাহলে আমার তিনটা অর্ধেক মিলে আমার একটা এবং অর্ধেকটা মানে দেড়টা তরঙ্গ দৈর্ঘ্য হতো না ভাইয়া? হ্যাঁ, এই তো আপনারা পেরে গেছেন, বুঝে গেছে ভাইয়া। এখন দেখেন, তাহলে এই যে চিত্রটা আঁকলাম এটা হচ্ছে আমার অনুদৈর্ঘ্যের উদাহরণ, বা অনুদৈর্ঘ্য তরঙ্গের আমার একটা চিত্র। তো অনুদৈর্ঘ্য তরঙ্গটা আসলে কি করতেছে? যে কণাটা, বা যে আমি কণা ধরি, যে একটা কণা ধরছিলাম, এই যে একটা কণা, এই যে কণা এবং কণা, কণা এবং মাধ্যমে কণাগুলো সমান্তরাল ভাবে চলাচল করবে। কিভাবে চলাচল করবে ভাইয়া? সমান্তরাল ভাবে। আমি যদি দেখি এটা একটা কণা, মানে এখানে একটা কণা আছে, এটা একবার সামনে যাবে একবার পিছনে আসবে, একবার সামনে যাবে একবার পিছনে আসবে। কিন্তু মাধ্যমে কণা, মাধ্যম তো আপনার সামনের দিকেই যাচ্ছে, তো সামনের দিকেই যাক বা পিছনের দিকেই যাক, এটা আসলে কিভাবে চলাচল করতেছে? সমান্তরাল ভাবে। কিভাবে চলাচল করতেছে ভাইয়া? সমান্তরাল ভাবে। আপনারা যদি এটা না বুঝেন, বোঝার কোনো দরকার নাই, একটু পরেই দেখবেন আমরা এখান থেকে সিকিউ কিভাবে সলভ করব, কি কি সূত্র লাগবে এগুলো আমরা দেখব। তো আসুন দেখি সিকিউতে ভাইয়া কি কি সূত্র লাগতে পারে আমরা একটু দেখি। আমরা যদি এগুলো একটু মুছে দেই, একটু চিন্তা করেন, আমি যদি এখানে একটা ঘর আঁকি, আমার আর্ট এতটাও ভালো না, সো এটা ইগনোর করেন। তো ধরেন এখানে একটা হচ্ছে আপনার বন্ধু অথবা আপনার বান্ধবী, একটা হচ্ছে কি আপনার বন্ধু অথবা আপনার বান্ধবী। ধরেন এটা আপনার বান্ধবী, ঠিক আছে? ধরেন আপনার বান্ধবী বা হচ্ছে আপনার বন্ধুর ওয়াইফ, এটা আপনার বান্ধবী বা বন্ধুর ওয়াইফ, আর এটা হচ্ছে আপনার বন্ধু। ধরেন এটা কি আপনার বন্ধু, এটা আপনার কি বন্ধু। আচ্ছা, এটা কি আপনার বন্ধু, তাই না? অথবা আপনার বান্ধবীর হাজবেন্ড, যেটাই ধরেন না কেন। তো এরা দুইজন তো মহা মারামারি, কি করলো, একটা আরেকটা ঘুষায় ঘুষায় একবারে এমন ঘুষি মুষি থাপ্পড় থুপ্পড় মারলো যে মহা ঝামেলা, একবারে মহা মারামারি লেগে গেল। তো এই হচ্ছে রাগ করে থালা বাসন, ঘরের থালা বাসন হচ্ছে ছোড়াছুড়ি করতেছে। এ ঘরের থালা বাসন কি করতেছে? ছোড়াছুড়ি করতেছে। এ আবার কি করছে, জিদ করে নিজের ফোন টোন আসার টাসার মাইরা একবারে একাকার অবস্থা। তো আপনার এই ঘরে তাদের আবার বেবি আছে একটা, তো বেবি ধরেন কি তাদের বেবি, যে তাদের বেবি ঘুমিয়েছিল। তো ঘুমিয়ে থাকার কারণে এখন এই ঘরে আবার তাপমাত্রা, ধরেন এই ঘরে আপনার বায়ুর তাপমাত্রা, বাতাসে একটা তাপমাত্রা আছে না, ধরেন আপনি বাইরে বেরোলে দেখেন যে বাতাস এত গরম লাগে মাঝে মধ্যে, মাঝে মধ্যে বাতাসটা আবার একটু কি ঠান্ডা লাগে বৃষ্টি যখন হয়। তো বায়ুর তাপমাত্রা বা বাতাসের তাপমাত্রা, ধরেন আপনার, আমি যদি তাপমাত্রাকে প্রকাশ করি, ধরেন আপনি 0 ডিগ্রি, 0 ডিগ্রি, হ্যাঁ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরে নেন। আমরা তাপমাত্রার বিষয়ে বিশদ আলোচনা করবো একটু পরেই। তো আপনার বান্ধবী যখন থালা বাসন বাইরে বাইরে করতেছে, তো থালা বাসনের শব্দ বেশি হবে না, নাকি ফোন আছাড় মারা শব্দ বেশি হবে? কোনটা বেশি হবে বলেন তো? এই কোনটা বেশি হবে? অবশ্যই থালা বাসন আছাড় দেওয়া বা বাইরে বাড়ির যে শব্দটা সেটি বেশি হবে না? তো ওইটা বেশি হওয়ার কারণে শব্দ বেশি উৎপন্ন হবে। এটা আবার দেখেন তো, সে যে ফোন আছাড় মারছিল সেই শব্দ আবার শোনা যাবে। তো কে শুনবে? এই বেবিটা শুনবে বা বাচ্চাটা শুনবে। তো যখন থালা বাসনটা বাইরে করতেছিল তখন ওর কানে শব্দ যাবে। আবার যখন সে ফোন আসার মারতেছিল বা বাড়ি মারতেছিল তখন ওর কানে শব্দ যাবে। মজার বিষয় হচ্ছে, যতই শব্দ কম হোক বেশি হোক, এই ছেলেটা ওই মানে একই শব্দ শুনতে পারবে, একই শব্দ শুনতে পারবে, কারো শব্দ কমও না কারো শব্দ বেশিও না। বুঝছেন কেন বেশি না কমও না? কারণ আপনার আপনার শব্দটা চলার জন্য একটা মাধ্যম লাগে। কি লাগে ভাইয়া? মাধ্যম। শব্দটা চলার জন্য একটা মাধ্যম লাগে। তো মাধ্যম অনেক মাধ্যম হতে পারে। আমরা আপাতত বাতাস মাধ্যম নিয়ে চিন্তা করি বা বায়ু মাধ্যম নিয়ে চিন্তা করি। তো বায়ুতে, আমি বলছি বায়ুতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এমনটা ছিল না যে সে হচ্ছে এক ঘরে ছিল, সে আরেক ঘরে ছিল, যে এক ঘরে এসি চলতেছে আরেক ঘরে হচ্ছে আপনার রান্নাঘর, এই জন্য তাপমাত্রা বেশি না, এরকমটা না।
তারা দুইজন একই তাপমাত্রার মধ্যে ছিল, তাই তাদের তৈরি করা বা উৎপন্ন করা শব্দগুলো বা উৎপন্ন হওয়া শব্দগুলো তৃতীয় জন সমানভাবেই শুনতে পাবে। তৃতীয় জন সমানভাবেই কি করতে পারবে? শুনতে পাবে। এটা হচ্ছে আমার শব্দের যে মাধ্যমটা আমরা আলোচনা করলাম, এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। এখন দেখেন, আমরা বেগ, মাধ্যম আবার বেগ, 0 ডিগ্রি সেলসিয়াসে বেগ কিন্তু সমান, তাই না? বেগ তাদের সমান হচ্ছে, বেগ সমান হওয়ার কারণে তাদের কিন্তু শব্দ একই সময় শোনা যাচ্ছে বা একই শব্দ শুনতে পারতেছে তাদের বেবি। তাহলে শব্দের বেগ আমি যদি চিন্তা করি ভাইয়া, দেখেন সুন্দর একটা টার্ম এসে পড়ছে, শব্দের বেগ। শব্দের বেগকে আমরা প্রকাশ করব ভি দিয়ে। কি দিয়ে প্রকাশ করব? ভি দিয়ে। সব জায়গায় আছে যে শব্দের বেগ যখন সেটা 0 ডিগ্রি সেলসিয়াস হবে, যখন শব্দটা আসলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হবে, মানে ধরেন যে আপনার বাইরে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ আমরা নির্ণয় করতে যাব বা বের করতে যাব, এটা হচ্ছে আমাদের মুখস্থ বিদ্যা। কি বিদ্যা ভাই? মুখস্থ বিদ্যা। তো আমরা এখানে লিখব 330 মিটার পার সেকেন্ড। 330 মিটার পার সেকেন্ড। 330 মিটার পার সেকেন্ড। এটা আল্লাহর হস্তে মনে রাখেন, আল্লাহর হস্তে। একটু পরে দেখবেন এটাতে কত ম্যাজিক হয়, কত অঙ্ক হয়, আপনি খালি এটা একটু মনে রাখেন, আল্লাহর হস্তে। তো 0 ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াসের শব্দের বেগ কত ভাইয়া? শব্দের বেগ হচ্ছে v = 330 মিটার পার সেকেন্ড, তাই না? আরেকটা জিনিস আপনাকে মনে করায় দিই আমি, যখন আমার তাপমাত্রাটা 0 ডিগ্রি সেলসিয়াস থাকবে, তখন আসলে আমি সেলসিয়াসের তাপমাত্রাটা আমি ক্যালকুলেট করতে পারবো না, ক্যালকুলেশন করতে পারবো না। তার জন্য আমাকে তাপমাত্রাটা নিতে হবে কেলভিনে। কিসে নিতে হবে? কেলভিনে। কেলভিন আবার কি ভাই? খাই না মাথায় দেয়। কেলভিন হচ্ছে তাপমাত্রা প্রকাশের আরেকটি একক। কেলভিন কি? তাপমাত্রা প্রকাশের আরো একটি একক। তা কেলভিন কি দিয়ে প্রকাশ করে? কেলভিন কি কে দিয়ে প্রকাশ করে? কি দিয়ে প্রকাশ করে? কে দিয়ে প্রকাশ করে। তাইলে যখন তাপমাত্রাটা 0 ডিগ্রি সেলসিয়াস থাকবে, তখন এটা সমান সমান কত কেলভিন? আসেন, 0 ডিগ্রি যখন থাকবে, এটা সমান সমান আমরা ধরে নেই যে এটা সমান সমান 273 কেলভিন। এটা সমান সমান কত? 273 কেলভিন। এটা সমান সমান কত? 273 কেলভিন। আবার বলতেছি, যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, এটা সমান সমান কেলভিনে কত? 273 কেলভিন। এটুকু বোঝা গেছে ভাইয়া? দেখেন নোট করবেন কিনা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা তথ্য। এটুকু বোঝা গেছে? আচ্ছা, এখন আমি যদি আপনাদের ছোট্ট একটা টাস্ক দেই, একটু চিন্তা করেন, ছোট্ট একটা টাস্ক দেই যে ভাইয়া, আপনি একটা জায়গায় ঘুরতে গেছেন আপনার ফ্রেন্ডকে নিয়ে, ওই জায়গাটায় তাপমাত্রা ছিল আপনার 30 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস? 30 ডিগ্রি সেলসিয়াস। যখন একটা ঘুরতে গেছেন, ওই জায়গায় তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। ওই জায়গায় 30 ডিগ্রিটাকে আপনাকে বললাম ক্যালভিনে নিতে। কিসে নিতে? ক্যালভিনে নিতে। তাহলে কি করতে হবে? দেখেন, নরমালি হচ্ছে আপনার, আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনার ক্যালভিনে নিলে এটা 273 হয়। তো 273 এর সাথে যদি আমি 30 যোগ করে দেই, তাহলে আমার এটা বের হয়ে যাবে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনার কেলভিন এককে তাপমাত্রাটা। তো এটা কত আসতেছে? এটা হচ্ছে আপনার 303 আসতেছে, তাই তো? 303 কেলভিন। 303 কেলভিন। এটুকু মনে রাখবেন। এখানে ম্যাক্সিমাম সময় আপনার 30 আসতে পারে, আবার অনেক সময় 25 দেয়, অনেক সময় 20 দেয়, কিন্তু ম্যাক্সিমাম সময় 25 আর 30 এই দুইটার মধ্যেই থাকে। সো এইটুকু বুঝে গেছে। আচ্ছা, আমি এখন একটু এটা মুছছি। দেখেন, এটা একটু মিলিয়ে দেই বা মুছে ফেলি। এটা একটু থাকুক। তো আপনাকে একটা ম্যাথ ধরেন, একটা ম্যাথ, হ্যাঁ, একটু পরেই দেখবো। একটা ম্যাথ ধরেন, আপনাকে বললো আপনি এক জায়গায় ঘুরতে গেছেন, ওই জায়গায় তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস? বা 30ই ধরেন। ওই জায়গায় তাপমাত্রা হচ্ছে আপনার 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, হ্যাঁ, তাপমাত্রা, ঠিক আছে? এখন ওই জায়গায় হচ্ছে আপনার শব্দের বেগ নির্ণয় করতে বলছে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। এখন আপনারা অনেকেই ভাবতেছেন যে ভাইয়া কি পাগল হয়ে গেছে, একটু আগেই তো শব্দের বেগ দেখাইলো 330, এখন আবার বলতেছে শব্দের বেগ আবার নির্ণয় করতে। এটা কি পাগল নাকি? না ভাইয়া, একটু আগে দেখিয়েছি আপনাকে 0 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ, কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াসের শব্দের বেগ এটা কত? এটা তো আমরা জানি না। অনেকে আবার কি করবে, পাগলরা কি করবে, যে 330 এর সাথে 30 যোগ করে দিবে, কিন্তু আসলে এইভাবে করা যাবে না। তো এটা করতে গেলে আপনার মেইনলি, আমি যদি এটা একটু উপরে লিখি, যে আমার কত ডিগ্রি বলছে? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। কিসের বেগ?
আমি যদি চিন্তা করি আমার কি বলছে, শব্দের বেগ কত, শব্দের বেগ কত, তাই না? আসেন এটা খুব সহজেই করা যাবে। তো প্রথমে আমরা কি কি মান জানি দেখেন, প্রথমে আমরা কি কি মান জানি এটা একটু লিখে নেই, সব দিব, সূত্র ধরতে সব দিব, টেনশন করেন না। তো দেখেন, তো আমরা কি কি মান জানি এটা যদি আমরা দেখি, এখানে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ আমরা জানি 330 মিটার পার সেকেন্ড। তো এটাকে আমরা ধরি v1, এটাকে আমরা কত ধরি v1। এই যে এটা তো আমার আদি তাপমাত্রা, আদি শব্দের বেগ, তাই না? এটা তো আমার আদি শব্দের বেগ। তো আমাকে তো বলছে 30 ডিগ্রি তাপমাত্রা শব্দের বেগ কত, তাহলে এটা 0 ডিগ্রি, অবশ্যই এটা আদি বেগ, তাই না? তো আদি বেগ হলে, আদি শব্দের বেগ হলে এটাকে আমরা v1 ধরে নিই। v1 সমান সমান আমরা জানি কত, 330 মিটার পার সেকেন্ড। 330 মিটার পার সেকেন্ড। এটুকু বোঝা গেছে ভাইয়া? এটুকু বোঝা গেছে? আল্লাহর রাস্তে বলেন বোঝা গেছে কিনা। খুব সুন্দর মতো পড়ানো হবে, আপনারা একটু মনোযোগ দেন। আপনারা যদি এই চ্যাপ্টার কোনোদিন নাও ধরেন তাও এটা শিখে যাবেন। মাত্র 1 ঘন্টা আমাকে সময় দেন আপনার জীবন থেকে। তো দেখেন এখন আমাকে কি বলছে, V2 বের করতে। কি বের করতে বলছে? V2 বের করতে হবে। V2 মানে কি? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ নির্ণয় করতে বলছে। আমি একটু সংক্ষেপে লিখে দিলাম আর কি, বুঝে নিন। এখন দেখেন আমরা আরেকটা জিনিস জানি, আমরা একটা জিনিস লিখবো, টি লিখবো, টি। এই টি মানে হচ্ছে আমার টেম্পারেচার। এই টি মানে কি ভাইয়া? টেম্পারেচার। একটু আগে বলছি তাপমাত্রা মানে টেম্পারেচার। তাহলে টি1 মানে কি? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাপমাত্রাটা আসলে আমার কেলভিনে নিতে হবে। কিসে নিতে হবে? কেলভিনে। তো কেলভিনে যদি নেই, এটা কত? 273 কেলভিন। এটা কিন্তু আমার মুখস্থ, এটা কিন্তু আমার মুখস্থ। এটা আমার কি মুখস্থ? মুখস্থ কোনটা? এই জিনিসটা মুখস্থ আর এই জিনিসটা মুখস্থ, তাই তো? এখন দেখেন আমাকে বলে দিছে 30 ডিগ্রি, একটা মান দিছে 30 ডিগ্রি সেলসিয়াস। তো ওই মানটা আমরা কাজে লাগাইতে পারবো। আমরা T2 বের করব। T2 বের করব কিভাবে আমরা? এই যে 30 যোগ 273 কেলভিন। তো এটা যদি যোগ করি আমার কত হবে? 303 কেলভিন, তাই না ভাইয়ারা? 303 কেলভিন না ভাইয়া? সত্যি কথা বলো, 303 না? হ্যাঁ 303 কেলভিন। এটা কি করলাম? এটা করলাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাপমাত্রা আমার টেম্পারেচার বা তাপমাত্রা হচ্ছে কেলভিন এককে 273। তো আমি 30 ডিগ্রি সেলসিয়াসটা বের করতে গেলে 273 এর সাথে আমি 30টা যোগ করে দিব, তাহলে আমার T2টা বের হয়ে যাবে। তাহলে আমার কি বের হয়ে যাবে? T2 বের হয়ে যাবে। এখন চিন্তা করো আমি কি করব, আমার মান, আমার V1 আছে, V2 বের করতে হবে, T1 আছে, T2 আছে, আমার একটা সূত্র আছে। কি সূত্র? আমি যদি বলি তোমাদের যে V ইজ ইকুয়াল টু, আচ্ছা সূত্রটা আমি যদি একটু ভেঙে দেখাই, V সমানুপাতিক রুট ওভার টি। রুট ওভার কি? টি। মানে তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক, মানে শব্দের বেগটা হচ্ছে তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক। এটা বুঝো নাই? বোঝা দরকার নেই। তো এটা থেকে আমরা কি লিখতে পারি দেখো, এটা থেকে আমরা লিখতে পারি যে দেখো আমরা লিখতে পারি যে V2 ডিভাইডেড বাই V1 ইজ ইকুয়াল টু রুট ওভার T2 ডিভাইডেড বাই T1। দেখো এখন ইজি হয়ে যাবে, T2 ডিভাইডেড বাই T1, তাই না ভাইয়া? এখন দেখো অনেকে এটা লেখার কোনো প্রয়োজন নেই, তুমি সরাসরি এটা দিবা, সরাসরি এই সূত্রটা বসাবা। এখন দেখো আমার মান লাগবে কার? V2 এর। তো V2 যদি আমি বাম পাশে রাখি, যার মান লাগবে তাকে তো বাম পাশে রাখতেই হবে। আমি একটু বা চিহ্ন দিয়ে নিই এখানে, বা লিখে নেই। তো V2 যদি রাখি, তো V2 ইজ ইকুয়াল টু, দেখো এই পাশে ছিল কি? এই পাশে বাসিন্দা কি? বাসিন্দা কারা? T2 ডিভাইডেড বাই T1, তাই না? T2 ডিভাইডেড বাই T1। তাহলে এই যে এখানে যে V1টা, এটা আসলে কি হবে? এটা ভাগ অবস্থায় ছিল। এটা কি ছিল? ভাগ অবস্থায় ছিল। এটা এই পাশে এসে তোমার গুণ হয়ে যাবে। V1টা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, তাই না ভাই? এটা ভাগ অবস্থায় ছিল, এটা এই পাশে এসে কি হয়ে গেল? গুণ হয়ে গেল, তাই তো? এখন আমি মান বসাবো। দেখো আমার রুট ওভার T2 এর মান হচ্ছে 330, সরি 303, এবং T1 এর মান হচ্ছে 273 কেলভিন। এই সবগুলোতে কিন্তু আমার কেলভিন, তো কে লেখা লাগে না এত বারবার। গুণ V1 হচ্ছে 330
তাই তো? এটা সলভ করো, এটা একটু ক্যালকুলেট করো। আচ্ছা আমি একটু ক্যালকুলেট করে তোমাদের জানাচ্ছি এটা অ্যান্সারটা কত আসে। আচ্ছা এটা অ্যান্সারটা হচ্ছে 347.65। একক কি হবে, যেহেতু আমরা বেগ বেগ নির্ণয় করতেছি তাই এটা একক হবে, বেগের একক কি মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। এই পর্যন্ত বোঝা গেছে? একটু দেখো তো কি করলাম। আমার এটা চাইলে আমি নাও দিতে পারি, এটা চাইলে আমি নাও দিতে পারি। আমরা জানি কি, আমরা জানি v2 ডিভাইডেড বাই v1 ইজ ইকুয়াল টু রুট ওভার t2 ডিভাইডেড বাই t1, তাই না? তা দেখো আমি v2 এর মানটা বের করব, কারণ v2 টা পরের শব্দের বেগের তাপমাত্রা। তাহলে v2 টা আমি এই পাশে রেখে রুট ওভার t2 বাই t1 ইনটু v, পরে যে v1 টা এটা এখানে গুণ হয়ে গেছে, মান বসে ক্যালকুলেশন করছি, আমার এটা অ্যানসার বেরিয়েছে। এটা বুঝা গেছে ভাইয়া বলো? এই যে দেখো আমি প্রত্যেকটা জিনিস এখানে বের করে নিছি। এটা টাইপস অনেক আমরা বোর্ড করব, এটা তো আমি বানিয়ে দিয়েছি, কিন্তু দেখবে এই টাইপসে অনেক প্রশ্ন আছে বোর্ডে আসা, বিগত সালের বোর্ডে, তুমি যেই বোর্ডে হোক না কেন ভাইয়া এই প্রশ্নগুলো তোমার আসবেই আসবে। তো আমি যদি এটা একটু মুছে দিই, দেখো আমি যদি এগুলো একটু মুছে দিই, এটা থাকুক, ঘরটা থাকুক, বান্ধবী বন্ধুর মারামারি দেখতেছি আমরা, শুনতেছি, সমস্যা নেই। তো দেখো আমি যদি এটা একটু মুছে দেই, মুছে দেওয়ার পরে আমি আরেকটা সূত্র লিখবো এখানে। সূত্রটা কি, v ইজ ইকুয়াল টু f ল্যামডা, v ইজ ইকুয়াল টু f ল্যামডা। আচ্ছা এখানে v টা কি, আমি জানি বেগ, v টা কি বেগ, তাই না? ল্যামডাটা কি, এটা আমি শিখছি তরঙ্গ দৈর্ঘ্য, তাই না ভাইয়া? এখন দেখো এফটা কি, এফটা বলা হয়নি, এফটা হচ্ছে আমার কম্পাঙ্ক। এটা কি আমার কম্পাঙ্ক, এফটা কি আমার কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি, কম্পাঙ্ক হচ্ছে আসলে শব্দটা যেভাবে সামনের দিকে যায় বা এক জায়গা থেকে অন্য জায়গায় যায় সেটি আমার কি কম্পাঙ্ক। কম্পাঙ্ককে আমরা ইংলিশে বলি ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির অ্যাপ দিয়ে আমরা কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সিকে প্রকাশ করি, তাই না? তাইলে আমাকে যদি বলে যে সামহাউ, বা ধরে নাও যে এখানে ফ্রিকোয়েন্সি বের করতে বা কম্পাঙ্ক বের করতে, আমি অ্যাপটা এই পাশে আনবো আর এটাকে ওই পাশে নিয়ে যাব। বা আমার বেগ যদি নির্ণয় করতে বলে এবং তখন যদি আমার ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে এবং তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে, তখন কিন্তু আমি সহজেই কি করতে পারবো, বেগটা নির্ণয় করতে পারবো, তাই না? তো এটা বুঝে গেল। এখন দেখো নেক্সট আরেকটা সূত্র। ধরো এটা একটা দেয়াল, এটা একটা কি ভাইয়া, দেয়াল। দেয়ালের ঠিক এই পাশে তুমি দাঁড়িয়েছো, তুমি দাঁড়িয়ে শব্দ করলা, কি করলা, চিৎকার করলা। চিৎকার করে তুমি দেখো, চিৎকার করার পরে এই চিৎকারটা এইদিকে বাড়ি মানে দেয়ালে লাগলো, লেগে আবার চিৎকারটা তোমার বা আওয়াজটা এটা আবার ফিরত এসে তোমার কানেই আসবে। এটাকে বলে আমরা প্রতিধ্বনি। কি বলি আমরা, প্রতিধ্বনি। কি বলি আমরা, প্রতিধ্বনি। তো প্রতিধ্বনিটা আসলে দেখো আমাদের নেক্সট টপিক কি, প্রতিধ্বনি। তো প্রতিধ্বনিটা আসলে তুমি চিৎকার করার ফলে তোমার এটা কি হবে, সামনের প্রতিফলক, এটাকে আমরা বলি কি, প্রতিফলক। প্রতিফলকে বাড়ি খেয়ে এটা আবার তোমার দিকে ফেরত আসবে, তাই না ভাইয়া? ঠিক তুমি একটা টেনিস বল যদি দেয়ালে মারো, দেয়াল থেকে এটা কিন্তু তোমার কাছে আসবে, নাকি এটা মাটির নিচে ঢুকে যাবে, নাকি আকাশে উড়ে যাবে? না, এটা কোথায় আসবে, তোমার দিকেই আসবে। সো এখান থেকে যে মেন প্রশ্নটা আসে সেটা হচ্ছে তুমি শব্দটা শুনতে পাবে কিনা বা প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। তুমি একটা দেয়ালের সামনে দাঁড়িয়ে চিৎকার করলা, চিৎকার করার ফলে ওই শব্দটা তোমার কানে আসবে কিনা বা শুনতে পাবে কি না। এক্ষেত্রে তোমার একটা 2-3টা কন্ডিশন আছে। দেখো সর্বপ্রথম যে কন্ডিশনটা তোমার লাগবে সেটা হচ্ছে সময়। সময়টা যদি মানে এই যে তুমি এখানে দাঁড়িয়ে আছো, ধরো এটার দূরত্ব ধরো হচ্ছে 17.5 মিটার। কোনটা দূরত্ব, তোমার থেকে এই দেয়ালের দূরত্ব। এবং ওই দিন হচ্ছে তোমার যে বায়ু বা বাতাস, ওই দিন যে বাতাস, এই বাতাসের আপনার বেগ হচ্ছে, বেগ দিয়ে দিল, ধরো তোমার বাতাসের বেগ দিয়ে দিল যেটা ভি, বাতাসের বেগ দিয়ে দিল ধরো যে 347 মিটার পার সেকেন্ড।
বেগ দিয়ে দিল, তাই না? বাতাসের বেগ দিয়ে দিল 347 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ভালো কথা। তো তোমাকে বলবে তুমি শব্দটা শুনতে পাবা কিনা। তো তোমার শব্দটা শুনতে পাবা কিনা সেটা নির্ভর করে যদি শব্দটা আসতে 0.1 সেকেন্ডের বেশি সময় লাগে অথবা 0.1 সেকেন্ড সময় লাগে, তাহলে তুমি ওই শব্দটা শুনতে পাবা। কি বললাম ভাইয়া? আরেকবার রিপিট করি। কোনো শব্দ ফেরত আসতে গেলে শব্দটা সময় লাগতে হবে 0.1 সেকেন্ড অথবা তার অধিক। যদি কোনো শব্দ 0.1 সেকেন্ডের আগে তোমার কানে আসে, তাহলে তোমার মস্তিষ্ক ওই শব্দটা নিতে পারবে না। কি বললাম? 0.1 সেকেন্ডের আগে কোনো শব্দ যদি তোমার কানে এসে পৌঁছায়, তাহলে তোমার মস্তিষ্ক সেটা নিতে পারবে না। তাহলে মস্তিষ্ক কি ঘুমিয়ে আছে? না, ঘুমিয়ে নেই। সেটা এর আগে আসা যে শব্দটা, সেটা সে ধরে রাখে। কত সেকেন্ড পর্যন্ত ধরে রাখে? 0.1 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ, যেটা খুবই ন্যূনতম সময়। এই জন্য দেখবেন আমরা যত তাড়াতাড়ি কথা বলি না কেন, আমরা কিন্তু শব্দ বা আমাদের কথাগুলো আমরাই শুনতে পাই, অথবা অন্য কেউ যত তাড়াতাড়ি কথা বলুক না কেন, তখন আমরা এইগুলো কি করতে পারি? শুনতে পারি। যখন আমরা 2x এ দিয়ে কোনো ভিডিও দেখি, ইউটিউবে মুভি দেখি, বা কোনো সংবাদ শুনি, বা ক্লাস করি, তখনও কিন্তু আমরা শুনতে পাই, তাই না? কেন শুনতে পাই? সেটা অবশ্যই 0.1 সেকেন্ডের কম সময় আমরা রাখি না বা করতে পারি না। এই জন্য যত 2x 3x 5x দেন 10x দেন, কখনোই 0.1 সেকেন্ডের কম সময় হবে না, তাই তো? তাহলে শব্দ শুনতে গেলে 0.1 সেকেন্ডের বড় হতে হবে। কি হইতে হবে? 0.1 সেকেন্ডের বড় হতে হবে, অথবা 0.1 সেকেন্ডের সমপরিমাণ হতে হবে, তাহলে আপনি শব্দটা শুনতে পারবেন। তাই সেক্ষেত্রে একটা সূত্র যেটা আল্লাহ তাআলা আমাদের দিয়ে দিছে, এই সূত্রটা কি? 2d is equal to vt। 2d is equal to কি? vt। 2d is equal to vt। 2d is equal to vt। তো d মানে কি? দূরত্ব। আর এই v মানে কি? v মানে বেগ, শব্দের বেগ। আর t মানে কি? সময়। এটুকু বুঝা গেছে? এখানে 2d is equal to vt মানে হচ্ছে 2 মানে 2, আর d মানে আমার ডিসটেন্স বা দূরত্ব, আর v মানে হচ্ছে আমার এখানে শব্দের বেগ, আর t মানে সময়, তাই তো? এখন দেখো, এটা যদি আমি এখান থেকে সলভ করতে যাই, যে ধরো আমার এখানে 2d is equal to vt। আচ্ছা, এখানে ধরো আমার কয়েকটা জিনিসের মান দিয়ে দেয়, সেটা কিসের মান? d এর মান। কিসের মান? d এর মান। d এর মান দিয়ে দিছে। দেখো দূরত্ব 17.5। দূরত্ব কত ভাইয়া? 17.5। এই যে 17.5 মিটার। দূরত্ব কত? 17.5 মিটার। আর বেগ, ধরো বেগও দিয়ে দিছিলাম এই যে এখানে, তাই তো? বেগ কত? এই যে v is equal to 347 মিটার পার সেকেন্ড। 347 মিটার পার সেকেন্ড। আমরা এখানে কার মান বের করা লাগবে? t এর মান, সময়ের মান বের করব। তাহলে এই পুরোটা কি তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে vt is equal to 2d, তাই তো? vt is equal to 2d, বা আমি t টা রাখবো এবং v টাকে ওই পাশে নিয়ে যাব। p টা এখানে আছে কি অবস্থায়? গুণ অবস্থায়। তাই t যদি রাখি, t is equal to 2d is equal to 2d by v। 2d by v এই পর্যন্ত বোঝা গেছে? ধরো এটা একটু আমি যদি উপরে করি, ধরো এখানে করি আমি অংশটা, যে t is equal to 2d ভাগ v, তাহলে 2 এর মান 2 ইনটু d এর মান কত? 17.5। বেগের মান কত? বায়ুতে শব্দের বেগ 347 দশমিক মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটাও দেওয়ার প্রয়োজন নেই। তো এটা যখন করবা, আমি যদি এটা একটু সলভ করি, তোমরা একটু আমার সাথে সাথে করো। এখানে এটা অ্যান্সার বেরিয়েছে হচ্ছে তোমাদের 0.10086 সেকেন্ড। সময় একক কি? সেকেন্ড, তাই তো? দেখো তো, অর্থাৎ আমি এটা পরিবর্তে লিখতে পারতাম হচ্ছে 0.1 সেকেন্ড। দেখো তো, আমরা জানি কি প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে সর্বনিম্ন সময় থাকতে হবে 0.1 সেকেন্ড, তাই না? তাহলে 0.1 সেকেন্ড অথবা এর অধিক 0.1 সেকেন্ড আসছে, তার মানে এটা আমার প্রতিধ্বনি বা আমরা শব্দটা শুনতে পাবো। শব্দটা কি করতে পাবো? শুনতে পাবো। তুমি যেই বোর্ডেরই হও না কেন, এটা হচ্ছে অঙ্ক তোমার আসবে আসবে এবং আসবে। ধরো কোনো ক্ষেত্রে তোমার এখানে যে আমরা বেগটা দিয়ে দিছি না, বায়ুতে শব্দের বেগ, এটা এখানে তোমাকে দিয়ে নাও দেওয়া থাকতে পারে। ধরো এখানে তোমার যে বায়ুটা আছে,
এই বায়ুর তাপমাত্রা দিয়ে দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেক্ষেত্রে তুমি এই যে আমি দেখাইছিলাম আরেকটা সূত্র দিয়ে, কি দিয়ে দেখাইছিলাম, এই যে V2/V1 ইজ ইকুয়াল টু রুট ওভার T2/T1, এই সূত্র দিয়ে তুমি কি করবা, এই সূত্র দিয়ে তুমি ভি এর মানটা বের করবা, V2 এর মান মানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কারণ তুমি তো তখন তো রুমের ভিতরে নেই, তাই না? তখন এই যে তুমি বাইরে চিৎকার করতেছো, ওই যে ওইটা তো আর 0 ডিগ্রি না যে তুমি 330 বসায় দিবা, কারণ আমরা তো জানি 330 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। তাই তো আমার শব্দের বেগ 30 ডিগ্রি সেলসিয়াস একটা বের করতে হবে, সেটা বের করলে আমাদের আগে যে টাইপটা করাইছি মানে এই সূত্র দিয়ে, তখন এই সূত্র দিয়ে তোমার এটা কি করতে হবে, সলভ করতে হবে। তো চলো, আমাদের ক্লাসে আমরা মোটামুটি অনেকটুকুই পড়ে ফেলছি, আমরা এখন কয়েকটা বোর্ড প্রশ্ন সলভ করব এবং তোমাদের কিছু বাড়ির কাজ দিব। তো আমি ভিডিওটা পজ করে আমি কিছু বোর্ড কোশ্চেন এখানে উঠিয়ে নিচ্ছি। তো ভাইয়ারা, এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য আমি একটি সৃজনশীল উঠিয়ে ফেললাম, যেটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2022-এর। তো এটা আমরা সলভ করব, আশা করছি তোমরা এখান থেকে ভালো কিছু শিখতে পারবা এবং এই টাইপসের যতগুলো সৃজনশীল আছে সবগুলো তোমরা আমার দেখা দেখিতে বা আমার নিয়মে সলভ করে ফেলতে পারবা। তো চলো, এখানে দুইটা মানুষ ধরো এটা হচ্ছে বি বিন্দু, মানে বি অবস্থানে দাঁড়িয়ে আছে এই ব্যক্তিটি, এবং এই ব্যক্তিটি এ অবস্থানে দাঁড়িয়ে আছে। প্রথম প্রশ্ন, পাহাড় থেকে, এখানে দেখো বি অবস্থানে দাঁড়ানো ব্যক্তি শব্দ করলে 0.1.0857 সেকেন্ড পর তার প্রতিদিনই শোনা যায়, মানে আবার তার শব্দটা শোনা যাচ্ছে। পাহাড় থেকে এই অবস্থানে দাঁড়ানো ব্যক্তি দূরত্ব নির্ণয় করতে বলছে। পাহাড় থেকে, এটা একটা পাহাড়, পাহাড় থেকে এই অবস্থায় দাঁড়ানো ব্যক্তির দূরত্ব, আমরা তো এই পাহাড় থেকে দূরত্বটা জানি না, এটা কত এটা আমরা নির্ণয় করব। কিন্তু এই প্রশ্নে একটা ভুল আছে, ঢাকা বোর্ড 2022-এর প্রশ্নটা, এখানে তাপমাত্রা উল্লেখ করা নেই। যদি তাপমাত্রা উল্লেখ না করে সেক্ষেত্রে আমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়েই কাজ করব। কত ডিগ্রি? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়েই কাজ করব। ধরো গ নাম্বারের অ্যান্সার যদি আমরা এখানে করি, আমাদের কি কি দেওয়া আছে? ধরো দেওয়া আছে আমার এখানে, এগুলো যদি আমি এখানে লিখি যে আমার সময় দেওয়া আছে কত আমার, এই যে এখানে দেখো সময় 1.0857 সেকেন্ড, তাই তো? এখন আরেকটা জিনিস দেখো, তার আগে সূত্র কোনটা ব্যবহার করা লাগবে এটা একটু দেখায় নিই। যেহেতু আমার দূরত্ব নির্ণয় করতে বলছে এ এবং পাহাড়ের মধ্যকার দূরত্ব, সেক্ষেত্রে আমার দূরত্ব কোনটা দিয়ে বের করি, যে 2d = vt, তাই তো? দেখো তো d, এখন আমার সূত্রই বলে দিবা আমার কি কি মান লাগবে, জাস্ট এখানে আগে উঠে ফেললেই হবে না। সেক্ষেত্রে দেখো আমার d এর মান, মানে d = 2 vt / 2, তাই তো? vt / 2 আমার v এর মান লাগবে, মানে আমার শব্দের বেগ লাগবে। এখন টেম্পারেচারটা আমার বলে দেওয়া নাই, টেম্পারেচারটা আমার বলে দেওয়া থাকলে আমার হয়তো টেম্পারেচার আবার শব্দের বেগটা আবার বের করা লাগতো। যেহেতু টেম্পারেচার বা তাপমাত্রা আমার ধরে নিতে হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি ধরে নিব, আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা বেগ জানি, শব্দের বেগ জানি 330 মিটার পার সেকেন্ড, তাই না ভাইয়া? 330 মিটার পার সেকেন্ড। এখন বসিয়ে দিই, ধরো আমার বেগ পেয়েছি 330 মিটার পার সেকেন্ড ইনটু আমার টি এর মানে সময় হয়ে পেয়েছি আমি 1.0857 ডিভাইডেড বাই 2। এটা যদি আমি সলভ করি, আসো এটা আমরা একটু সলভ করে ফেলি, সলভ করি দেখি আমাদের কত আসে। 330 ইনটু 1.0857 আর ভাগ হচ্ছে 2। এটা সলভ করে আমার অ্যান্সার আসে হচ্ছে 179.14 মিটার, তাই না? সুতরাং ডি এর মান কত? 179.14 মিটার। দেখো এই ডিটা কিন্তু আসলে এ এর না, এই বস্তুর দূরত্ব না, এটা হচ্ছে আমার, এটা এরটা যদি বের করতে চাই, দেখো এটা এই ডিটা হচ্ছে আমার পুরাটা, মানে দেখো নরমালি এই শব্দ করছে, শব্দটা আবার এখানে আসছে, এই সময়টা কত আমার? এটুকু। এই সময় দিয়ে যখন আমি ডি এর মান নির্ণয় করব, তখন তো এর দূরত্ব, পাহাড় থেকে এর দূরত্ব বের হবে, বি বিন্দুর দূরত্ব বা বি এখানে যে মানুষটা দাঁড়িয়ে আছে সেটার দূরত্ব। কিন্তু দেখো আমার কিন্তু এখান থেকে এটার দূরত্ব এখন বের করতে আমরা কত, যে 179.14। এটা থেকে এটা যদি বিয়োগ করি, বা এটা থেকে এটা বিয়োগ করলে আমার কি বের হবে?
এই বিন্দু এবং পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব বের হবে। আমি যদি সুতরাং বিয়োগ করি, ধরো এটা আমার D1 ধরে নাও, এটা আমার কি D1। তো এখানে আমার আরেকটা ডি দেওয়া আছে, ধরো যে আমার D2 দেওয়া আছে, সেটা কি 175 মিটার। এই যে এটা কি এই যে 175, দেখো 175 মিটার, এটা কি D2 ধরে নিলাম। তাহলে আমি ডিটা বের করতে গেলে আমার D2 থেকে D1টা খালি বিয়োগ দিব, মানে 100, ধরো D1 থেকে ডিটা খালি বিয়োগ দিব। আচ্ছা, 179.14 মাইনাস 175। আচ্ছা, এটা যদি বিয়োগ দেই আমার এখানে আসে হচ্ছে 4.1405 মিটার। এটা আমার এ বস্তুর কত, তাহলে আমাদের এ বস্তু আসলো কত 4.1405 মিটার, তাই তো? তাহলে এটা সলভ হয়ে গেছে। দেখো তো বুঝো কিনা, দেখো বুঝো কিনা। আচ্ছা, তাহলে মুছে দিচ্ছি। আচ্ছা, এখন দেখো ঘ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এ অবস্থানে দাঁড়ানো ব্যক্তি উক্ত শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। মানে এ যদি শুনতে পায় তাহলে এ কি শুনতে পাবে না? দেখো বি শব্দ করছে, শব্দটা বি এর কানে আসছে, কিন্তু এর কানে কি আসবে না? তোমার কি মনে হচ্ছে আসবে না? আমরা দেখি আসে কিনা। আসো। তো এই জন্য আমাদের সূত্র কি? সূত্র একটাই, 2D = VT। আমি কিসের মান নির্ণয় করব? টি এর মান নির্ণয় করব। তাহলে আমি VT = 2D, একটু সাইড চেঞ্জ করে নিলাম। এখন T = আমি 2D/V। দেখো এখানে D এর মান কত? 4 মানে A থেকে পাহাড়ের দূরত্ব 4.1440 মিটার। তারপর দেখো V এর মান 0 ডিগ্রি সেলসিয়াস, সেটা যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমি শব্দের বেগ নির্ণয় করতে চাই, তাহলে সেটা কত? 330 মিটার পার সেকেন্ড, তাই তো? 330 মিটার পার সেকেন্ড। এখন দেখো, এখন আমি খালি মান বসাবো। 2 ইন্টু 4.140, এখানে হচ্ছে আমার 330। এটা আমার সাথে সাথে একটু ক্যালকুলেশন করো। তাহলে এটা যে ক্যালকুলেশন করি আমার বের হবে হচ্ছে, ক্যালকুলেট করো এটা আমার সাথে সবাই। ভাইয়া তুমি দেখো, ক্যালকুলেট করো। দেখো এটা মান বের হচ্ছে 0.02। দেখো তো ঠিক আছে কিনা, এটা মানটা একটু দেখে নাও তো তোমরা মিলিয়ে। তাহলে এটা মান কত বেরিয়েছে তোমাদের দেখো তো, এটাই কিনা 0.0। তাহলে এটা মান কত বেরিয়েছে তোমাদের দেখো তো, এটাই কিনা 0.02 সেকেন্ড। 0.02 সেকেন্ডই বেরিয়েছে কিনা দেখো তো। আচ্ছা, 0.02 সেকেন্ড আসলে আসলে 0.1 সেকেন্ড থেকে ছোট না বড়? অবশ্যই ছোট। তাই ছোট হলে কি প্রতিদিনই শুনতে পাবে? শুনতে পাবে না, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তো প্রতিদিনই শুনতে পাবে না। তো আজকে আমরা একটা সৃজনশীল নিয়ে এখানে শেষ করতে পারি। তোমরা যদি ভবিষ্যতে আমার ক্লাস ভালো লাগে তোমাদের, আমি নতুন শুরু করেছি, যে তোমাদের ভালো লাগে ভাইয়া, তো আমরা এখান থেকে যতগুলো সৃজনশীল আছে সবই প্র্যাকটিস করতে পারবো। তোমরা যদি পাশে থাকো ইনশাল্লাহ তোমাদের ভালো একটি রেজাল্ট করার দায়িত্ব আমার। আমি ছিলাম এমডি রাকিবুল ইসলাম রাকিব, তোমাদের edu.rakibul islam চ্যানেলের পক্ষ থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।